আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিটল বিডি। বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ওয়ানডে শুরু হয়ে গেছে এবং প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ কিন্তু 1-0-তে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ একটা বড় ব্যবধানে হেরেছে এবং সেকেন্ড ম্যাচের এই পোস্ট ম্যাচ অ্যানালাইসিস করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রাজন প্রতীক ভাইকে। প্রতীক ভাই, প্রথম ম্যাচে জেতার পর আবার একটু যদি বলি মুখ থুবড়ে কিংবা হোঁচট খাওয়া, আসলে কি সেকেন্ড ম্যাচটা বাংলাদেশের কি জেতার সম্ভাবনাটা কোথায় হারিয়ে গিয়েছে আপনার কাছে কি মনে হয়? পাওয়ার প্লে বোলিং। সত্যি কথা বলতে গেলে আমরা যদি ফার্স্ট ওডিআই দেখি সেখানে কিন্তু পাওয়ার প্লেতে আমরা একদম লাস্ট ওভারে উইকেট পেয়েছি এবং আমি ফার্স্ট ম্যাচের পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে বলছিলাম যে অ্যাপার্ট ফ্রম নাহিদ রানা আর কোনো ফাস্ট বোলারের বোলিং কিন্তু আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি। তো সেকেন্ড ওডিআইতে গেলে বাকি দুইজন বোলারকে পারফর্ম করতে হবে, স্পেশালি তাসকিন আহমেদের কাছ থেকে আমি ভালো পারফরমেন্স আশা করছিলাম। তো ঘুরে ফিরে মূলত একই কথা, তাসকিন আহমেদের লেন্থটা নতুন বলে আমার মনে হয় এই ধরনের উইকেটে উনি আরেকটু চিন্তা ভাবনা করতে পারেন যে কিভাবে আরেকটু ইফেক্টিভ হওয়া যায়। বিশেষ করে তার পেসটা আমার একটু ডাউন মনে হচ্ছে। নর্মালি তাকে আমরা 140 ঊর্ধ্ব গতিতে বোলিং করতে দেখি, কিন্তু কালকে আমরা সেকেন্ড স্পেলে দেখলাম যে উনি অ্যারাউন্ড 130 পেয়েছে বল করছেন। সো অ্যাকর্ডিং টু হিজ স্কিল আর মানে তার স্ট্যাটাস অনুযায়ী এটা কিছুটা লো মনে হচ্ছে এবং যেই জন্য হয়তো ব্যাটাররা বাড়তি সময় পাচ্ছে এবং তাসকিন আহমেদকে অতটা ইফেক্টিভ মনে হচ্ছে না যতটা আমরা তাকে সচরাচর হয়ে থাকতে দেখি। দর্শকদের একটু জানিয়ে দিতে চাই, যে ম্যাচটা অনুষ্ঠিত হলো সেখানে 274 রানে 10 উইকেট এবং 47 ওভার 3 বলে পাকিস্তান অল আউট হয়। এবং যদি বলি যে শুরুটা যেভাবে ছিল আমরা সবাই আশা করেছিলাম যে 350-র একটা রান একটা স্কোর হতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ ভালো একটা কামব্যাক এবং সেখান থেকে 274-এর মতো একটা স্কোরে তাদেরকে কিন্তু আটকে রাখতে পারে। এবং সেখানে যদি বলি ক্যাপ্টেন ছাড়াও আরও সবার ব্যাট থেকে আমরা ভালো রান পেয়েছি। আমরা যদি বলি সালমান আলী আগা, মাসুদ আকাদ এবং শাহিদুদ্দা ফারহান রিজন প্রত্যেকেই মোটামুটি একটা ভালো স্কোর করেছেন। বাংলাদেশের পক্ষে আমরা যদি বলি মিরাজ এবং রিশাদ দুজনেই মোটামুটি একটা ভালো বোলিংয়ের ফিগার আমরা দেখতে পাই। মিরাজ 2টা উইকেট নিয়েছেন এবং ইকোনমি বোলার ছিলেন তিনি, এবং রিশাদ কিন্তু খরচে থাকার পরেও উনি 3টা উইকেট নিয়েছেন। প্রথম যখন আমরা ফার্স্ট ইনিংসে শেষ হলো 274 রান যখন আমরা দেখলাম, আপনার কাছে কি মনে হচ্ছিল যে এটা চেজেবল ছিল কিনা? অবভিয়াসলি ইট ওয়াজ চেজেবল এবং আমি একটা কথা বলে আসছি সিরিজের শুরু থেকে যে উইকেটে রান রয়েছে ম্যাটার করে, যে আপনার সেই স্কিলটা রয়েছে কিনা, যে রানটা স্কোর করতে পারার আপনার সেই সামর্থ্যটা রয়েছে কিনা। কারণ সবসময় এটা আমরা দেখে আসি যে যে ধরনের উইকেটে ট্রু বাউন্স থাকে সেখানে রানটা প্রচুর হয়ে থাকে, বল ব্যাটে আসে। সো আপনি যদি উইকেটে সেট হতে পারেন এখানে দেয়ার আর লটস অফ রানস অন অফার টু স্কোর। তো পাকিস্তানের ক্ষেত্রে দেখবেন যে প্রথম 40 ওভারে তারা একটা দুর্দান্ত পজিশনে ছিল, সেখানে পাকিস্তান বাদে অন্য আর কোন টিম হলে হয়তো রানটা 350 ঊর্ধ্ব হতে পারতো, আশঙ্কাটা ছিল। তো সেখান থেকে বাংলাদেশ কামব্যাকটা ভালো ছিল, কিন্তু এখানে পাকিস্তানের যে লোয়ার মিডল অর্ডার তাদের অনভিজ্ঞতাও কিন্তু একটা স্বাক্ষর রেখেছে। আরেকটা জিনিস আমার যেটা হচ্ছে যে সেকেন্ড ইনিংসে যদি আমরা বলি যে বাংলাদেশ একটা খুব বাজে ব্যবধানে হেরেছে বাংলাদেশ গতকালকে। 32 ওভারে 243 রান একটা টার্গেট চেস করতে বাংলাদেশ ব্যাটিং নামে, এবং সেখানে যদি বলি বলার মতো দুজনের রান, তাহিদুদ্দোয়ের 28 রান এবং হচ্ছে লিটন দাসের হচ্ছে 41 রান 33 বলে। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং মাসুদ আকাদ প্রত্যেকেই মোটামুটি ভালো বোলিং করেছেন। আমার একটা জিনিস আপনার কাছে জানা, যে প্রথম যখন আমরা ব্যাটিং করতে বাংলাদেশকে নামে মানে দেখেছি তখন 3টা উইকেট পড়ে যায়, দেন হচ্ছে একটা রেইন এবং একটা ওয়েদার ফোরকাস্টিং একটা ব্রেক ছিল, এরপরে এসে কিন্তু আসলে বাংলাদেশ তাসের ঘরের মতো উড়ে গেল। তাহলে খেলাটি কি ওই বৃষ্টির আগেই মোটামুটি বাংলাদেশ ব্যাকফুটে চলে গেছে? মোটামুটি আপনি বলতে পারেন যে পাকিস্তান যখন 274 রান করে তখনই বাংলাদেশ ব্যাকফুটে ছিল, কজ আমাদের ওডিআই ব্যাটিং এর যে অবস্থা তাতে এখানে 250 ঊর্ধ্ব যে কোনো রান আমাদের জন্য চ্যালেঞ্জ। 8 জন ব্যাটসম্যান নিয়ে আমরা কিন্তু খেলি, ব্যাটারদের সামর্থ্য তো থাকতে হবে। আপনি 11 জন ব্যাটার নিয়ে না খেলেন, স্কিল না থাকলে তো আপনার এই বড় রান করতে গেলে মুশকিল হবে। তো এটাই হয়েছে, পাকিস্তান আসলে কালকে যখনই এই পরিমাণ রান স্কোর করেছে তখনই তারা ম্যাচে এগিয়ে গেছে এবং হারিস রাউফের ইনক্লুশনটা আসলে তাদের বোলিং লাইনআপকে অনেক বোল্ড স্টার্ট করেছে। আপনি দেখবেন যে যেই পরিমাণ ইন্টেন্ট নিয়ে কালকে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বোলিং করেছেন, এটা কিন্তু ফার্স্ট ম্যাচে মিসিং ছিল, কজ হারিস রাউফ ইজ আ কোয়ালিটি বোলার, কনফিডেন্সটা টপ লেভেল ছিল। যখন আপনি জানছেন যে মিডল ওভার্সের দায়িত্বটা তার উপর থাকছে তখন কিন্তু আপনি নির্ভর হয়ে বল করতে একদম আপনার ফুল এফোর্টটা দিয়ে বোলিং করতে পারছেন। তো এটা আসলে পাকিস্তানের টিম সিলেকশন কালকে বোলিং অ্যাসপেক্টে খুব ভালো ছিল।
আপনি বাংলাদেশের সেম 11 নিয়ে খেলার কথা বলছিলেন প্রি ম্যাচ অ্যানালাইসিস, যেটা বাংলাদেশ সেম 11 নিয়ে খেলতে পারে, আর অথবা ওয়ার্ক টু ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়তো পেসারদের ক্ষেত্রে চেঞ্জে আসতে পারে। তো সেম টিমই কিন্তু বাংলাদেশ খেলিয়েছে এবং পাকিস্তানের পক্ষে আমরা দেখেছি একটাই মাত্র চেঞ্জ, যেখানে হচ্ছে আমরা দেখেছি যে আবরারকে আমরা অফ করে হারিস রফকে ইনক্লুশনের কথা দেখেছি। তো যদি এটা বেটার হয় এবং রেজাল্টও যদি পেয়ে থাকে, তাহলে বাংলাদেশ 274 রান একটা স্পোর্টি উইকেটে যদি না করতে পারে, তাহলে এটা মানে আমাদের করণীয় কি, বাংলাদেশের দর্শকদের করণীয় কি আসলে এখানে? হ্যাঁ, দর্শকদের তো করণীয় কিছু নাই সাপোর্ট করা ছাড়া। আপনি যদি এখন ব্যাটারদের কথা বলতে থাকেন, তাদের নিজেদের স্কিল নিয়ে আসলে কাজ করতে হবে, কজ এই টিমটা কিন্তু টি-20-র জন্য ভালো, এবং আমাদের কিন্তু একটা আফসোসের জায়গা থেকেই গেছে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা খেলতে গেলাম না, হয়তো একটু ভালো কিছু করলে করতে পারতাম। কিন্তু এই একই পুল অফ ব্যাটার্স নিয়ে যখন আপনি 50 ওভার্স ক্রিকেট খেলবেন, এখানে আসলে এখন কিন্তু 50 ওভার্স ক্রিকেট অনেকটা বেশ বড় মনে হয় আমরা দর্শক হিসেবেও যখন খেলা দেখি, টি-20 খেলতে খেলতে বা দেখতে দেখতে। টেস্ট এবং টি-20 কিন্তু খারাপ লাগে না, কিন্তু ওয়ানডেটা এখন একটু সামহাও কেমন জানি একটু বিরক্ত করে হয়ে যাচ্ছে, বিরক্তি করেছে, মানে একটু লম্বা মনে হচ্ছে, লম্বা টাইম লাগে আর কি। তো সেই জায়গা থেকে আপনার আসলে উইকেটে টিকে থাকতে গেলে যে মেকানিজমগুলো অ্যাডপ্ট করা দরকার, সেটা আসলে আপনাকে আসতে হবে সেই জায়গাটাতে। আপনি যদি সাইফ হাসানের ক্ষেত্রে দেখেন, কালকে তানজিদ হাসান তামিমের ক্ষেত্রে দেখেন, তাদের কিন্তু ডিফেন্ড করার কোনো মন মানসিকতাই ছিল না। যে শটটা তানজিদ হাসান তামিম ফ্লিক করলেন, ফিল্ডার কিন্তু ওখানে রাখা, ইট ওয়াজ প্রিপ্ল্যান্ড, বলটা ওই জায়গায় দেওয়া এবং উনি ফ্লিক করবেন, বল ওখানে যাবে, ক্যাচ হবে, ফাইন লেগটা একটু সরিয়ে রাখা হয়েছিল। সো আপনার এই যে ন্যাচারাল ইনস্টিংটিভ যে শটগুলো আছে, এটা একটু কার্ভ করার আপনার অভ্যাসটা আসতে হবে, যে হাতটা আপনার রেডি করা আছে, ট্র্যাপ রেডি করা আছে, ওই ট্র্যাপে পা না দেওয়া। টি-20তে আপনি একটি দুটি শট 4 হলো, বেরিয়ে গেলেন, তারপর আউট হলেও কিন্তু একটা মানে স্টার্টটা থাকে। টি-20 ক্রিকেটে দুটো বাউন্ডারি হলে একটা মোমেন্টাম চলে আসে, কিন্তু ওডিআই ক্রিকেট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম। এবং সাইফ হাসানের ক্ষেত্রে আমি গত এপিসোডেও বলেছিলাম যে যখন থেকে উনি কমপ্লিটলি ওপেন স্ট্যান্সে ব্যাটিং করাটা স্টার্ট করলেন, আউট সুইঙ্গিং ডেলিভারিতে উনি খুব স্ট্রাগল করছেন, এবং এটা সচরাচর করে থাকেন, যেসব ব্যাটার ওপেন স্ট্যান্সে ব্যাটিং করে থাকেন, আউট সুইঙ্গিং ডেলিভারিগুলো তাদের জন্য নেগোশিয়েট করে একটু চ্যালেঞ্জিং হয়, কিন্তু ওনার জন্য আসলে বিষয়টা অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইনিশিয়ালি ইনকামিং ডেলিভারিতে আসলে সাইফ হাসান স্ট্রাগল করছিলেন, এই জন্য কিন্তু স্টান্স কিছুটা ওপেন করে ওনার। তো আমার মনে হয় ওনাকে আবার আসলে একটু ড্রয়িং বোর্ডে ফিরতে হবে এবং কিভাবে আউটসুইঙ্গিং ডেলিভারিগুলো সামলানো যায় এটা নিয়ে কাজ করতে হবে। গতকালকে কিন্তু উনি একই আউটসুইঙ্গিং ডেলিভারিতে স্ট্রাগল করেছেন। সো লটস অফ থিংস টু ওয়ার্ক অন ফর সাইফ হাসান। আপনি বারবারই এর আগে 2টা এপিসোডে একই কথাই বলছিলেন যে সাইফ হাসানের মানে নেক্সট ইয়ারটা আসলে খুব কতটুকু কি করবেন সেটা কিন্তু বলার বিষয়। এবং প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে উনি যেভাবে আউট হয়েছেন, দুইটা কিন্তু বেশ দৃষ্টিকটু। যখন আপনি দেখছেন যে তানজিদ হাসান তামিম এর আগের ওভারের লাস্ট বলে উনি উইকেটটা দিয়েছেন, সেম পরের ওভারের ফার্স্ট বলে আপনাকে শট করতেই হবে। ওনার তো গেমে ওই বিষয়টা নাই যে আপনি ডিফেন্ড করবেন, সেই স্কিলটা তো নাই। আপনাকে যদি টিকে থাকতে হয়, আপনি যতক্ষণ থাকবেন ওইভাবে রান করে আপনাকে টিকে থাকতে হবে। উনি ইন্টারন্যাশনাল সার্কিটে কামব্যাকটাই তো করেছেন এভাবে, শর্ট স্কেলে টি-20 ফরম্যাটে। তো তাকে হুট করে ওডিআই ফরম্যাটে কেন নেওয়া হলো, এটা তো সম্পূর্ণভাবে তার দোষ দেওয়াটাও মুশকিল। টিম ম্যানেজমেন্ট, উনি টেস্ট ব্যাটসম্যান ছিলেন, আমরা দেখেছি যে উনি সাদমান ইসলাম এনাদেরকে আমরা টেস্ট ঘরানার, মাহমুদুল হাসান জয়, এই তিনজনকে কিন্তু আমরা ওপেনিং পেয়ারে দেখেছি বেশ একটা বড় টাইমটাতে। তো এই পেয়ারটা শেষ করার পরপরই হঠাৎ করে ওনাকে স্কোর থেকে বাদ দেওয়া হলো। দেন হঠাৎ করে আবার দেখলাম যে উনি জিএসএল খেলছেন, এরপরে টি-20 ওয়ার্ল্ড কাপে টি-20তে নিয়ে গেলেন ওনাকে। এই যে থাকে না যে একটা ক্রিকেটারের একটা প্রপার প্ল্যান, যে উনি আসলে টেস্ট খেলবেন না ওয়ানডে খেলবেন না টি-20 খেলবেন, এটা কিন্তু একটু মাইন্ডসেটেরও ব্যাপার তার, এবং তাকে নিয়ে কিন্তু ওইভাবেই প্ল্যান করা উচিত বোর্ডের। এবং এই জিনিসটা মাঝে মাঝে আমরা এক্স ক্রিকেটার কিংবা যারা কোচ আছেন বাংলাদেশে তাদেরও কিন্তু বলতে দেখেছি যে সৌম্য সরকার বাংলাদেশের স্টার হতে পারতো, নিজেরও গাফিলতি আছে, এবং বাংলাদেশের যারা কোচ আছেন, টিম সিলেক্টর আছেন, ক্যাপ্টেন আছেন, বোর্ডের যারা আছেন নীতি নির্ধারক, তাদেরও প্রবলেম আছে। তারা বারবারই একটা কথাই বলেন যে ওকে ওপেনিং এ ব্যাট করানো হয়েছে, ওপেনিং এ অনেক সময় বলও করানো হয়েছে, তাকে মানে 1 ডাউনে খেলানো হয়েছে, তাকে 7 পজিশনে খেলানো হয়েছে, 5 ডাউনে খেলানো হয়েছে। তো একটা ব্যাটসম্যানের যখন ফ্রিকোয়েন্টলি তার প্লেসটা চেঞ্জ হতে থাকে, তখন কিন্তু তার প্রবলেম হতেই থাকে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে লিটন দাসের ব্যাটিং অ্যাপ্রোচটা নাম্বার 4-এ আমার ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে আমি জানি না। না ঠিক আছে, এখন সাইফ হাসানের ক্ষেত্রে যদি আসে, উনি কিন্তু টেস্ট সার্কিটে পারফর্ম করতে পারেননি। তো আপনি যখন আসলে বেশ লম্বা সময় সুযোগ দেওয়ার পরে পারফর্ম করতে পারবেন না, আপনি ড্রপড হবেন। এরপর অনেকদিন উনি ইন্টারন্যাশনাল সার্কিটের বাইরে ছিলেন, তো উনি আসলে নিজেকে কিভাবে ইন্টারন্যাশনাল সার্কিটে ডিমান্ডেবল করা যায় তার চেষ্টা হয়তো করেছেন, এবং এই জন্য টি-20 ফরম্যাটে
পারফর্ম হয়তো করতে পেরেছেন কিছু স্ট্র্যাটেজিক চেঞ্জেসের কারণে, সেই জন্য তাকে টি-20 দলে নেওয়া হয়েছে। এই পর্যন্ত কিন্তু ওকে, কিন্তু আমার মনে হয় যে ওডিআই সেটআপে নেওয়াটা একটু তাড়াহুড়ো হয়ে গেছে। আমার মনে হয় আমাদের ওডিআই সেটআপের জন্য কিছু ব্যাটার্স রয়েছিলেন, পারভেজ হোসেন ইমন, উনি লাস্ট কিছু সিরিজ খেলেছেন, নাইম শেখও ছিলেন অভিজ্ঞ। আমার মনে হয় এই জায়গাটাতে একটু তাড়াহুড়ো করা হয়েছে, বাট টি-20 ক্রিকেট পর্যন্ত সাইফ হাসানের জন্য ইটস কোয়াইট ওকে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা একবার শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের পরের ম্যাচ যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেইখানে আপনি বাংলাদেশকে আসলে কিভাবে দেখতে চান? আসলে বাংলাদেশের পক্ষে মোমেন্টামটা ছিল, সিরিজটা আসলে এখানে নিশ্চিত করে ফেলতে পারত বাংলাদেশ, কিন্তু আসলে সব মিলে হয়ে ওঠেনি। এবং রাইট নাও পাকিস্তান ইজ কমপ্লিটলি ইন চার্জ এই সিরিজটাতে। মনে হচ্ছে যে ভাবে তারা ম্যাচটা জিতেছে। হ্যাঁ, থার্ড ম্যাচে কিন্তু আপনি যদি বলেন যে কোন দলটা একটু এগিয়ে যাবে, অবশ্যই আপনার পাকিস্তানের কথা বলতে হবে, বিকজ লাস্ট ম্যাচটা তারা জিতেছে এবং দে আর হাই অন কনফিডেন্স। তাদের ফাস্ট বোলিং অ্যাটাক দুর্দান্ত পারফর্ম করেছে, এবং আমি যেই আশঙ্কাটা সবসময় করে থাকি, মিরপুরের উইকেটে কাল মানে বাংলাদেশ যদি টস হেরে ব্যাট করতে নামে, 4 জন পাকিস্তানের ফাস্ট বোলার থাকে সামনে, তাহলে এরকম টোটালি আবার বোল আউট হওয়ার একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা শুনছিলাম দর্শক বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের দ্বিতীয় ম্যাচের পোস্ট ম্যাচ অ্যানালাইসিস। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তৃতীয় ম্যাচের প্রি ম্যাচ অ্যানালাইসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।